ক্ষমতায় টিকে থাকতে এহেন কোনো কাজ নেই যা করেননি পতিত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবশেষ জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গণহত্যা চালিয়েও সরকারের গদি টিকিয়ে রাখতে পারেননি তিনি। গণঅভ্যুত্থানের মুখে প্রাণ বাঁচাতে পালাতে বাধ্য হন ভারতে। তবে এবার ট্রাইব্যুনালে রাজসাক্ষীর জবানবন্দিতে 2018 সালের নির্বাচন সহ পুলিশকে দলীয়করণের নানান চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এছাড়া পুলিশের গোপালগঞ্জ সিন্ডিকেট নিয়েও ফাঁস করেছেন গোপন তথ্য। এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগের সভানেত্রী ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অনুষ্ঠিত হওয়া 3টি জাতীয় নির্বাচনের মধ্যে 2018 সালের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক রয়েছে। রাজনৈতিক অঙ্গন থেকে আন্তর্জাতিক মহল সবাই এই নির্বাচনকে রাতের ভোটের নির্বাচন হিসেবেই বিবেচনা করে। কিন্তু এসব হয়েছিল কার নির্দেশে? যদিও অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে সেই রাতের ভোটের কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করে, তবুও এখনও প্রশাসনে বহাল তবিয়তে আছেন অনেকে। এবার 2018 সালের নির্বাচনের সেই রাতে মূলত কি হয়েছিল তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। একাদশ জাতীয় ওই সংসদ নির্বাচনের আগের রাতেই ব্যালট বক্সে 50% ভোট ভরার পরামর্শ দিয়েছিলেন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি। এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 2 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের প্যানেলের কাছে জবানবন্দিতে এসব তথ্য দেন তিনি। এ সম্পর্কে সাংবাদিকদের জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্য আইনজীবীরা। ওই সময়কার আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেবের পরামর্শে এই রাত্রে 50 ভাগ ভোট ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার, যা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন সংশ্লিষ্ট এলাকার ডিসি, এসপি, ওসি, এসিল্যান্ড, ইওনো এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, যাতে সরকারের বিজয়কে নিশ্চিত করা যায়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। জবানবন্দিতে আব্দুল্লাহ আল মামুন বলেন, 2018 সালের নির্বাচনের আগের রাতে শেখ হাসিনাকে সরাসরি এই পরামর্শ দিয়েছিলেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি। মামুন জানান, আন্দোলন দমনে লেথাল উইপেন ব্যবহারের নির্দেশনা এসেছিল স্বয়ং শেখ হাসিনার কাছ থেকেই। তাছাড়া সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব ও ডিবির হারুন ছিলেন মরণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী। জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ যেগুলো আগে হয়েছে সব কিছুর মূল নির্দেশদাতা হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং জুলাই আগস্টের ব্যাপারে তিনি যুক্ত করেছেন আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই দুজনের নির্দেশে বাকি কর্মকাণ্ডগুলো হয়েছে সেটা তিনি পরিষ্কার করেছেন। মামুন জবানবন্দিতে আরও বলেন, র্যাব 1 এ টিআইএফ নামে গোপন বন্দিশালা ছিল, অন্যান্য র্যাবের ইউনিটে ছিল এমন বন্দিশালা। রাজনৈতিক ভিন্নমত ও সরকারের জন্য হুমকি হয় এমন মানুষদের ধরে আনা হতো এখানে। র্যাবে জয়েন করার পর উনি ব্যারিস্টার আনমার বন্দী আছেন এটা জানতে পেরেছেন। কারণ হচ্ছে তার পূর্ববর্তী ডিজি, পরবর্তীকালে যিনি আইজিপি হয়েছিলেন বেনজির আহমেদ, উনি ওনাকে জানিয়ে গেছিলেন যে এইখানে ব্যারিস্টার আরমানকে বন্দী করে রাখা হয়েছে। উনি ব্যারিস্টার আরমানের বিষয়টি কেন নিষ্পত্তি করা হচ্ছে না, কেন তাকে নিষ্পত্তি অর্থাৎ লিগ্যালি ডিসপোজাল করা হচ্ছে না কেন, এই বিষয়টাই জানতে চান তৎকালীন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক সিদ্দিকীর কাছে। একাধিকবার জানতে চেয়েছেন, তাকে বলা হয়েছে পরে জানাচ্ছি, কিন্তু ওনার দায়িত্বকালের পালনকালীন সময় ওনাকে এটা জানানো হয়নি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাকে দেওয়া হতো এবং এইটা র্যাবের বিভিন্ন পর্যায়ের অফিসাররা পালন করতেন। অ্যাপস এবং অফস এবং ডিজি ইন্ট এনারা পালন করতেন। এনারা নির্ধারণ করতেন কাকে আটকিয়ে রাখা হবে, কাকে হত্যা করা, ক্রসফায়ারের নামে হত্যা করা হবে এবং কিভাবে নির্যাতন করা হবে, এই বিষয়গুলো তারা ঠিক করতেন। এইটার বিভিন্ন বাহিনীর লোক আসার কারণে
অর্থাৎ সেনাবাহিনী থেকে আসতেন, কেউ 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 অন্য বাহিনী থেকে আসতেন, ফলে অনেক ক্ষেত্রে হয়তো তার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। তারপরে উনি বলেছেন যে পুলিশ র্যাবের প্রধান হিসাবে উনি কোনো ব্যবস্থা নেননি। আচ্ছা, এখনো আয়নাঘরের কথাটা উনি বলেননি, গোপন বন্দিশালার কথাটা বলেছেন। আয়নাঘরের বিষয়টি আছে বা নাই এই বিষয়টি বা কি বলবেন, এটা আয়নাঘরের অস্তিত্ব সম্পর্কে আপনাদের কাছে আমরা প্রথম অবহিত হয়েছি, আপনাদের মতন সাংবাদিকদের কাছে। আমি বলি সেহেতু এই বিষয়টি আপনারা অবশ্যই জানতে পারবেন। আশা করা যায় ওনার বক্তব্য যখন জবানবন্দি শেষ হবে তখন পূর্ণাঙ্গ তথ্য আপনাদের সামনে আসবে। এছাড়া জবানবন্দিতে আব্দুল্লাহ আল মামুন বলেন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব ও এসবির সাবেক প্রধান মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ বাহিনীতে দুটি গ্রুপ গড়ে উঠেছিল। একটির নেতৃত্ব দিতেন হাবিব ও আরেকটির নেতৃত্ব দিতেন মনির। তারা প্রায় রাতেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক করতেন। গোপন সেসব বৈঠক গভীর রাত পর্যন্ত চলত। পুলিশ বাহিনীতে ওনার পরবর্তী আইজিপি কে হবেন এই নিয়ে একটা গ্রুপিং লবিং সৃষ্টি হয়েছিল, বিশেষত এটা গোপালগঞ্জ কেন্দ্রিক যারা অফিসার ছিলেন তাদের মধ্যে। পুলিশ বাহিনীতে এই গোপালগঞ্জ কেন্দ্রিক গ্রুপিং লবিং বন্ধ করার লক্ষ্যে, দমন করার লক্ষ্যে বা ধামাচাপা দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা হিসাবে ওনাকে প্রথমে 1.5 বছর এবং পরবর্তীতে আরও 1 বছর এক্সটেনশন দেওয়া হয়। এই এক্সটেনশন দেওয়ার পরে 5ই আগস্ট পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন। 2014 সাল এবং 2018 সালের পাতানো এ দুটি নির্বাচনের পরে পুলিশ বাহিনী অ্যাবসলিউটলি এদের চেইন অফ কমান্ডটা ভেঙে পড়ে। উনি র্যাব প্রধান, উনি সিআইডি প্রধান, উনি ঢাকা রেঞ্জের ডিআইজি এবং আইজিপি থাকা সত্ত্বেও উনি কেন ওনার সাবঅর্ডিনেটদেরকে কন্ট্রোল করতে পারতেন না, উনি সেই বর্ণনাটাই মূলত দিয়েছেন। এবং ওনার অধীনস্থ বেশ কিছু পুলিশ অফিসার, তার মধ্যে বেশ কয়েকজনের নাম উনি বলেছেন, ঢাকা ডিএমপির বেশ কয়েকজনের ওসির নাম উনি বলেছেন, যারা সরাসরি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ইভেন প্রধানমন্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতেন, তাদের কাছ থেকে নির্দেশনা নিতেন, যার কারণে আইজিপি হয়েও, র্যাব প্রধান হয়েও, ঢাকা রেঞ্জের ডিআইজি হয়েও উনি ওনার সাবঅর্ডিনেটদেরকে কন্ট্রোল করতে পারতেন না। এই যে পুলিশের সাথে সরকারের সরাসরি যোগাযোগ হওয়ার কারণে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়ে এবং রাষ্ট্রীয় এই মদদে এই সকল অন্যায় অপকর্মগুলো হয়েছিল, এটাই উনি মূলত বলতে চেয়েছেন। আর বিশেষ করে উনি ওনার যে ঘটনার কথা বলেছেন, উনি কোন কোন মিটিংয়ে ছিলেন, উনি আইজিপির উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কোর কমিটির মিটিংয়ে বসতেন, প্রতি রাতের বৈঠকে বসতেন। এই যে বৈঠকে ওনার বসা, এটাই তো ওনার অপরাধের সাথে সংশ্লিষ্টতা, এটাই তো উনি অপরাধে অংশগ্রহণ করলেন। অতএব উনি যে অপরাধে অংশগ্রহণ করেননি এটা ঠিক না। ওনার এই স্টেটমেন্ট থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে উনি এই অপরাধেরই একটি অংশ ছিলেন। সর্বোপরি জুলাই গণহত্যার দায় স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর আগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের সদস্য, চিকিৎসক সহ 35 জন সাক্ষ্য দিয়েছেন। এ মাসেই মামলার সব সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার প্রত্যাশা করছে প্রসিকিউশন। তিনি অপরাধ স্বীকার করেছেন, একই সাথে সত্য উদ্ঘাটন করেছেন এবং আদালতের কাছে প্রার্থনা করেছেন তাকে যাতে ক্ষমা করা হয়, কিন্তু সেটার চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ক্ষমতা আদালতের। এখানে প্রসিকিউশনের কোনো ভূমিকা নেই। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।